শুভ বিকাল। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের রংপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের প্রকৌশলী ফরিদুদ্দিন আহমেদ স্যার, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশে আমাদের আরেকজন স্যার আছে, স্যারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমে স্যার আমি জানতে চাচ্ছি যে স্যার আপনি প্রিন্সিপাল হিসাবে আমাদের এই পলিটেকনিক ইনস্টিটিউটে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আপনি ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ আপনার সঙ্গে আছি। সম্মানিত স্যার। জি, আপনাকে ধন্যবাদ। আমি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে 2012 সালে ভাইস প্রিন্সিপাল হিসেবে যোগদান করি। এরপরে 5 বছর এখানে ভাইস প্রিন্সিপাল ছিলাম। আচ্ছা, তারপর 2017 সালে আমি 2 মাসের জন্য কুড়িগ্রামে, তারপরে আমার প্রমোশন হয়ে আমি প্রিন্সিপাল হয়ে যাই রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে। আউটস্ট্যান্ডিং। এরপরে 3.5 বছর সেখানে কাজ করার পরে আমি আবার প্রায় 2.5 বছর বোর্ডের ডাইরেক্টর কারিকুলাম হিসেবে সেখানে কাজ করি। এরপরে গত বছর 2023 সালের মার্চের 12 তারিখে এখানে যোগদান করি। তো যেহেতু আমার এই পরিবেশ চেনা এবং এখানে মানে অপরচুনিটি কি, চ্যালেঞ্জগুলো কী কী আছে, কীভাবে এগোতে হবে, সমস্ত পরিবেশ এবং সব কিছু আমার জানা। তো সেইভাবে আমি আমাকে আর মানে সময় নিতে হয় নাই, অল্প সময়ের মধ্যেই আমি বিষয়টাকে গুছিয়ে নিয়েছি যে আমার সামনে করণীয় কী করতে হবে আর কি। তো এখন এরপরে আমি কাজ শুরু করি এবং আমার টিম যারা ছিল আর কি তাদেরকে নিয়ে আমি কাজ শুরু করি এবং কাজ শুরু করে এগোতে এখন আমরা অনেক দূরে গিয়েছি। এবং গত বছর আমি যোগদান করার পরেই এখানে আমার ফাইলটা জমা দিয়েছিলাম আর কি জাতীয় শিক্ষা সপ্তাহে। আমি গত বছরও আপনার এই প্রতিষ্ঠানে আমরা দ্বিতীয় শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান হিসেবে মানে স্বীকৃতি পেয়েছিলাম এবং আমিও মানে অধ্যক্ষ হিসাবে সেকেন্ড পজিশনে গত বছর ছিলাম জাতীয় পর্যায়ে। আর একটা হলো গ্লোবাল স্কাউট গ্রুপটাও আমরা মানে একবারে সেকেন্ড ছিলাম আর কি জাতীয় পর্যায়ে। এইবার আমরা নতুন করে জার্নি শুরু করলাম, যখন এই সপ্তাহ শুরু হলো তখন আমরা উপজেলাতে আমরা 7টা ফাইল দিয়েছিলাম আর কি। এর মধ্যে আমরা মানে উপজেলা পেরিয়ে ডিস্ট্রিক্ট আমরা পেলাম 7টাতেই। বিভাগীয় পর্যায়ে এসে এখানে আমরা 2টা আমাদের ইভেন্টে আমরা বাদ করলাম, 5টাতে আমরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করলাম। এই 5টাতে যখন আমরা গেলাম সেখানে গিয়ে আমরা 3টাতে আমরা জাতীয় পর্যায়ে আমরা শ্রেষ্ঠত্বের মাপকাঠিতে আমরা জয়ী হয়েছি আর কি। একটা হলো প্রতিষ্ঠান, সারা বাংলাদেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হলো রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আর হলো সারা বাংলাদেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসাবে বা প্রতিষ্ঠান প্রধান হিসাবে রংপুর পলিটেকনিকের প্রিন্সিপাল হলো শ্রেষ্ঠ পলিটেকনিক প্রিন্সিপাল। এবং আরেকটা ইভেন্টও আমরা জয়ী হয়েছে, সেটা হলো শিক্ষার্থী কারিগরি ক্যাটাগরির যে শ্রেষ্ঠ শিক্ষার্থী সেও শ্রেষ্ঠত্ব নিয়ে পেয়েছে জাতীয় পর্যায়ে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। এই 3টা ইভেন্টে আমরা শ্রেষ্ঠ হয়েছে আর কি আপনার জাতীয় পর্যায়ে। ধন্যবাদ স্যার, আপনার যে কথাটা তুলে ধরেছেন। আমি একজন আলোকিত প্রিন্সিপাল বলবো না, একজন কিংবদন্তি প্রিন্সিপালের আমি সাক্ষাৎকার নিচ্ছি। তো সেক্ষেত্রে আমি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে ইউ গট এ লট অফ প্রাইজ অ্যান্ড দ্য অ্যাচিভমেন্ট। আই উইল গিভ দিস থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস ফর মাই হার্ট। স্যার, আমি আবার জানতে চাচ্ছি যে একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে গেলে শিক্ষক, অভিভাবক এবং টিচারদের কীভাবে পারফরমেন্স থাকলে আমরা আলোকিত স্টুডেন্টকে পেতে পারি? ইন এ কমপ্লিমেন্টস। হ্যাঁ, আপনি ভালো বলেছেন। আসলে এখানে তো সবারই সদিচ্ছা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে এবং আন্তরিকতা থাকতে হবে। একজন ছাত্র সে ইচ্ছা করলে ভালো রেজাল্ট করতে পারবে না, একজন শিক্ষক চাইলেও যে এখানে ভালো রেজাল্ট হবে সেটাও না। আবার অভিভাবকদের এখানে কোনো দায়িত্ব আছে, বিশাল দায়িত্ব আছে, যেহেতু এখন সামাজিক অবস্থা অনেক খারাপ।
রাইট যে যে কোনো সময় একটা ছেলে আদর্শ হতে পারে, দুষ্ট ছেলেদের সাথে মিশে যেতে পারে, সন্ত্রাসী তারপর জঙ্গিবাদের সাথে জড়াই যেতে পারে। সেই হিসাবে কিশোর অভিভাবকদের নিঃসন্দেহে অভিভাবকদের বিরাট ভূমিকা থাকতে হবে, Right, কারণ শিক্ষক তো সবসময় ছাত্রকে ওয়াচ করতে পারবে না। রাইট এখন বিশেষ করে আমাদের রংপুর পলিটেকনিকে আপনার প্রায় 5,500 ছেলে এখানে পড়াশোনা করে। আমাদের শিক্ষকদের সেই তুলনায় সংখ্যা তো অনেক কম, আর আমরা শুধু ক্লাস টাইমে তাদেরকে অবজার্ভ করি, অন্য সময় তো আমরা আমাদের অবজার্ভ করার কোনো সুযোগ থাকে না। তো সেই সব গার্জেনদের অনেক এখানে ভূমিকা আছে। আর এর সাথে শিক্ষকরা আমাদের এখানে খুবই আন্তরিক, তারা ক্লাসে ভালো পারফর্ম করে এবং ভালো ডেলিভারি দেয় তারা। তো এটা যদি ছাত্র আন্তরিকতার সাথে নেয়, আগ্রহ করে, বিশেষ করে এখানে ক্লাসগুলোকে যদি তারা অ্যাক্টিভলি এটা মানে মানে ইয়ে করে আর কি, অংশগ্রহণ করে এবং প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে তারা মানে অ্যাক্টিভলি তারা যদি পার্টিসিপেট করে, তাহলে ইনশাআল্লাহ ভালো করার করবেই আর কি, খারাপ করার কোনো সুযোগ নেই। এই আমি মনে করি যে সবাইকে সচেতন হতে হবে, কিন্তু গার্জেনকেও সচেতন হতে হবে, শিক্ষককে সচেতন হতে হবে, ছাত্রকেও সচেতন হতে হবে। রাইট এক্স্যাক্টলি স্যার, আপনি যেভাবে অ্যান্সারটা করেছেন আপনাকে আমি অশেষ ধন্যবাদ। কারণ আমার কাছে মনে হচ্ছে যে একটা ত্রিভুজের সাথে জিনিসটাকে তুলনা করেছেন। তিনটি বাহু মিলে যেভাবে একটি ত্রিভুজ তৈরি হয়, তদ্রূপভাবে আমরা একজন অভিভাবক, স্টুডেন্ট এবং টিচার মিলে আমরা এই কমপ্লিমেন্টস দাঁড় করাতে পারি আলোকিত স্টুডেন্টকে। কেননা আপনার সাথে সহমত পোষণ করছি, একটা ক্যাম্পাসের মধ্যে একজন স্টুডেন্ট 4 থেকে 5 ঘন্টা, অবিকল 6 ঘন্টা সময় থাকে, বাকি সময়টায় বাসায় থাকে, ঠিকমতো পড়াশোনা করছে কিনা, কলেজে আসছে কিনা, বা যে কোনো এনভায়রনমেন্টের মধ্যে পৌঁছেছে কিনা, খেলার মাঠের থেকে বাসায় ঠিকমতো পড়তো কিনা, অভিভাবকরা যদি ওইটা যদি লুক আপ করে, তাহলে অবভিয়াসলি আমরা আলোকিত স্টুডেন্টকে পাবো। স্যার, আপনি তিনের সমন্বয়ে সুন্দরভাবে এক্সাম্পলটা দেওয়ার জন্য আপনাকে আমি অশেষ ধন্যবাদ। পরবর্তীতে আমি চলে আসছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ্য কন্যা মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা এবং আইসিটির উপদেষ্টা সচিব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। তার এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে আমরা ডিজিটাল ডান করে আমরা স্মার্ট বাংলাদেশের মধ্যে পদার্পণ করেছি। সো আমি আপনার কাছে প্রশ্ন রাখতে যাচ্ছি আমার এই টেবিল টকশোর মাধ্যমে, যে ডিজিটাল বাংলাদেশ ভিশন 2041কে সামনে রেখে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এবং স্মার্ট বাংলাদেশ সম্পর্কে কিছু কথা তুলে ধরবেন আমার দেখা আলোকিত কিংবদন্তি প্রিন্সিপাল জনাব ফরিদউদ্দিন আহমেদ স্যার। জি, আপনি ভালো বলেছেন। আসলে তো আমরা যদি অর্থনৈতিকভাবে এগোতে চাই, তাহলে আমাদের কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। আপনি নিশ্চয়ই জানেন যে আপনার আমাদের 1972 সালে যখন মানে একবারে বঙ্গবন্ধু শেখ মানে যে প্রথম শিক্ষা কমিশন করেছিলেন, কুদরতি খোদা শিক্ষা কমিশন, তো উনি 1974 সালে যখন এই রিপোর্টটা জমা দেন কমিশনের, বঙ্গবন্ধুর হাতে জমা দেন, তখন বঙ্গবন্ধু বলেছিলেন যে ব্যক্তিমূলক শিক্ষায় প্রাধান্য পাবে এবং সেইভাবে উনি এগোচ্ছিলেন। কারণ বিষয়টা উনি অনুধাবন করেছেন যে আমাদের এই বিশাল জনগোষ্ঠীর দেশে যদি মানুষকে মানব সম্পদে রূপান্তরিত করতে হয়, তাহলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। এবং এইটা দেখেন যে কারিগরি শিক্ষার উপর ভর করে আজকে জার্মানি দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ। হ্যাঁ, আপনার আমরা সিঙ্গাপুরের কথা জানি, যারা জলদস্যু ছিল, যারা মানে আপনার জেলের পরিবার মানে মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করত, তারা আজকে কোথায় গেছে? এবং এর মূল কারণটা কি ছিল? মূল কারণটা ছিল যে ওনাদের যে জাতির পিতা লি কুয়ান, উনি শিক্ষাকে প্রথমে যখন দেশটাকে উনি দায়িত্বভার গ্রহণ করলেন, তখন উনি শিক্ষা দিয়ে দেশকে সাজাতে চাইলেন। এবং শিক্ষা কোন শিক্ষা? কারিগরি শিক্ষা। এখন যদি আপনি দেখেন যে সেখানে 67% হলো কারিগরি শিক্ষায় শিক্ষিত, এবং তাদের যে পার ক্যাপিটা ইনকাম, সেটা আজকে আমরা চিন্তা করতেছি 2041 সালে আমাদের 12,500 হবে, তখন উন্নত দেশ। আর এখনই তারা প্রায় 90,000
ডলারের কাছাকাছি তাদের হলো পার ক্যাপিটা ইনকাম। রাইট, তো এটা কারিগরি শিক্ষার কারণে সেখানে এগিয়ে গেছে। এক্স্যাক্টলি। আপনি যদি ইয়ের কথা ধরেন, চীনের কথা ধরেন, হ্যাঁ, চীন যখন ওরা ডেমোক্রেটিক ডিভিডেন্টে যখন প্রবেশ করলো আর কি আপনার 1970 সালের দিকে, তখন কিন্তু তারা মানে 15 বছর সাধারণ শিক্ষা কোনো শিক্ষার্থী ভর্তি করেনি। রাইট, এক্স্যাক্টলি। কারিগরি শিক্ষা মানে ইয়ে করছে। আজকে যার কারণে কারিগরি শিক্ষার এই উন্নয়নের কারণে তারা কিন্তু ঘরে ঘরে আজকে শিল্প গড়ে তুলেছে। রাইট, এক্স্যাক্টলি। তা আজকে বঙ্গবন্ধু যদি থাকতো তাহলে কিন্তু কারিগরি শিক্ষার উনি যেটা প্রাধান্য দিচ্ছেন যে বৃত্তিমূলক শিক্ষায় প্রাধান্য পাবে, তাহলে আজকে কিন্তু আমরা কারিগরি দিকে এগিয়ে যেতাম। আজকে ওনার অনুপস্থিতির কারণে আমাদের কারিগরি শিক্ষাটা বিভ্রান্ত হয়ে যাওয়ার কারণে আজকে আমরা অনেক পিছিয়ে পড়েছি। এখন প্রধানমন্ত্রী যে দায়িত্ব নেওয়ার পরে কারিগরি শিক্ষার উপর জোর দিয়েছেন, উনি একটা প্রকল্প নির্ধারণ করেছেন যে 2030 সালের মধ্যে আমাদের 30% এনরোলমেন্ট হইতে হবে কারিগরি, এবং 2041 সালে এটা 50% হইতে হবে। আপনি যদি পার্সপেক্টিভ প্ল্যান দেখেন 2021 থেকে 41, সেখানে বলা আছে যদি আমরা মানে স্মার্ট বাংলাদেশের দিকে যাই, আমরা উন্নত বিশ্বের দিকে যাই, তাহলে আমাদের এবং তথ্য শিল্প বিপ্লবকে যদি আমরা কাজে লাগাইতে চাই, তাহলে আমাদের কারিগরি শিক্ষাকে মেইন স্ট্রিমে নিতে হবে। এইটা যদি আমরা করতে পারি আর কি, এখন আমাদেরকে মনোযোগী হতে হবে কারিগরি শিক্ষার এনরোলমেন্ট বাড়ানো, তার মান বাড়ানো এবং মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। ধন্যবাদ। বারাক ওবামা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, তোমরা যদি দেশের উন্নয়ন দেখতে চাও তোমরা বাংলাদেশের মধ্যে চলে যাও, জননেত্রী শেখ হাসিনা কীভাবে দেশকে উন্নয়ন করছে। উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিনপুরি দেওদানা। বাবার আমল এবং চাচার আমলের জন্য যখন পিকনিক করতে যেতাম তখন বাপ চাচারা বললো যে তুমি উত্তর দিকে যেও না, দক্ষিণ দিকে যেও না। এখন উত্তর দিকে গেলে দেখি যমুনা সেতু, দক্ষিণ দিকে হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। আজকে যে আমাদের মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা মেট্রো রেল, তারপর পদ্মা সেতু করেছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উদযাপন করে 2 উদযাপন করেছে, সেটা স্যার আপনার কাছে কেমন হয়েছে অনারেবল প্রিন্সিপাল স্যার? হ্যাঁ, নিশ্চয়ই আপনি ভালো বলেছেন যে এটা তো একটা আমরা উন্নয়নের ধারার মধ্যে আছি। রাইট, এখন আমরা যখন আপনার হলো মানে যখন আমরা 2014 সালে আমাদের 40% যখন আমাদের কারিগরি শিক্ষা ছিল, তখন আমাদের $500 ছিল আমাদের পার ক্যাপিটা ইনকাম। সেখান থেকে আমরা আস্তে আস্তে এগোতে এগোতে এখন 2700 প্রায় 84-85 মতো 84। তো সেইটা কিন্তু একটা আমরা এগোচ্ছি, কিন্তু আসলে আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই যে কারিগরি শিক্ষা যদি আমরা না নিতে পারি, তাহলে এই উন্নয়নের যে মানে টেকসই উন্নয়ন যেটা, এটা কিন্তু থাকবে না। দেশ যখন উন্নত হবে তখন কারিগরি জ্ঞান সম্পর্ক লোকের বেশি দরকার হবে। এখন যেহেতু গ্লোবাল ভিলেজ বলে আর কি, আমরা ধরেন যে আমাদের লোক থাকতেই বাইরের লোক এসে এখানে কাজ করবে, কারণ হলো সেই প্রযুক্তি মানে ব্যবহার করার মতো, অপারেট করার মতো যদি লোক আমাদের না থাকে, উন্নত বিশ্ব হলে তো সবকিছু উন্নতি হবে, টেকনোলজিক্যাল উন্নতির দিকে আমাদেরকে যেতে হবে। সেই 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 বিষয়টা যদি আমরা না করতে পারি, মানে কারিগরি শিক্ষার দিকে আমরা মনোযোগী না হতে পারি, সেরকম জন্মত হয়ে করতে না পারি, স্মার্ট নাগরিক না করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই টেকসই উন্নয়নটা থাকবে না। এই জন্য আজকের যে উন্নয়ন সেটা অবশ্যই অভূতপূর্ব একটা উন্নয়ন, কিন্তু এই উন্নয়নকে যদি আমরা টেকসই করতে চাই তাহলে কারিগরি শিক্ষাকে প্রসার করতে হবে এবং এটার মান সম্পন্ন করতে হবে, এর কোনো বিকল্প নেই। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 2041 সালে 50% এনরোলমেন্ট করতে হবে কারিগরি শিক্ষা, সেই বিষয়টা অনেক জোর দিয়েছেন, উনি নীতি নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আমরা যাদের উপরে এই দায়িত্বটা আছে আজকে, তারা যদি আমরা এই বিষয়টা সচেতন না হই, আমরা যদি এই বিষয়টা নিয়ে আমরা কাজ না করি, আমরা অবহেলা করি, এটা আমাদের মানে ওপর বর্তায় যে আমরা আসলে অবহেলা করেছি। আমি মনে করি যে আমরা আমাদের অনেক কাজ করার সুযোগ আছে। স্যার আমি একটু আমাদের স্যার আপনার নামটা একটু বলবেন? আমি ইঞ্জিনিয়ার ইউসুফ আলী, চিফ ইন্সট্রাক্টর সিভিল, রংপুর পলিটেকনিক। স্যার আজকে যে বিশেষ অ্যাচিভমেন্ট পেয়েছে আমাদের প্রিন্সিপাল স্যার সম্পর্কে এবং আপনি নিজ সম্পর্কে কিছু কথা আমার ব্রাইটনেস 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাজ সাহেব আপনাদের সঙ্গে আছি। আমাদের অধ্যক্ষ স্যার যখন আসেন জনাব ফরিদউদ্দিন আহমেদ, আসার পরে এই প্রতিষ্ঠানকে স্যারের একটা লক্ষ্য ছিল যে আমরা এই প্রতিষ্ঠানকে গ্রিন প্রতিষ্ঠান করব। তো সেই লক্ষ্যে আমরা কাজ করি
এবং আমরা সবাই মিলে স্যারের সঙ্গে কাজ করতে এখনও করতেছি আমরা। আমরা এর মধ্যে অনেকগুলো কাজ করে ফেলছি, যেমন আপনি সামনে হয়তো দেখবেন যে আমরা একটা ফোয়ারা করেছি, হ্যাঁ রাইট, ঝর্ণা করেছি, আমরা কিছু বাগান করেছি, রাইট, আমরা ফ্ল্যাগ স্ট্যান্ড করেছি, এক্সিলেন্ট, হ্যাঁ আমরা এই বিল্ডিংটা আমরা রং করেছি। রাইট, এবং এই বিল্ডিংটা যখন তৈরি হয় জি, তখন যে রং ছিল হ্যাঁ হ্যাঁ, এখন পর্যন্ত এই বিল্ডিংটার ওই রঙেই আছে, আমরা এটাকে চেঞ্জ করি নাই। রাইট, এবং স্যার নিজেও চাচ্ছেন যে আমরা এই ঐতিহ্যটাকে ধরে রাখবো। তো যার কারণে আমরা স্যারের নেতৃত্বে আগে যাচ্ছি এবং এখানে স্যারের নেতৃত্বে এই পরীক্ষার যে পরিবেশ এটা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ, এবং পড়াশোনার মান অনেক সুন্দর হয়েছে, রাইট, যার কারণে ছাত্ররা অনেক ভালো রেজাল্ট করতেছে রাইট, এবং ডুয়েটে ছাত্ররা অনেক ভালো করতেছে। হ্যাঁ। আশা করতেছি যে হয়তো সামনে আরো ভালো হবে। রাইট, এক্স্যাক্টলি। ধন্যবাদ স্যার আপনি মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমাদের চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক পড়াতে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকেও ধন্যবাদ। পরবর্তীতে স্যারের কাছে আমি চলে যাচ্ছি। আমার দেখা আলোকিত বললে হবে না, একজন কিংবদন্তি প্রিন্সিপাল হিসেবে স্যারকে পেয়েছি। স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে লাখো শহীদদের বিনিময়ে আমরা আজকে দেশকে স্বাধীন করেছি, ৭১-এর চেতনা সম্পর্কে কিছু কথা তুলে ধরবেন আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার, আমার দেখা আলোকিত এবং কিংবদন্তি সম্মানিত প্রিন্সিপাল স্যার। আসলে তো আমরা অনেক রক্তের বিনিময়ে এই দেশ আমরা স্বাধীন হয়েছে। এই দেশ স্বাধীন করার জন্য আপনার আমাদের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি একেবারে ছাত্র জীবন থেকে নেতৃত্ব দিয়ে আসতেছেন এবং দেশকে স্বাধীন করার জন্য ওনার যে পরিকল্পনা একবারে শুরু থেকে উনি আপনার হলো ভাষা আন্দোলন, তারপরে হলো আপনার হলো ৬ দফা আন্দোলন, বিভিন্ন আন্দোলন করতে করতে শেষ পর্যন্ত এসে উনি একটা অবস্থায় দান করালেন দেশকে মানে এক করে ফেললেন সমস্ত মানে আপনার শ্রমিক, কৃষক, জনতা, সবাইকে একত্রিত করে ফেললেন যে না, দেশকে আমাদের স্বাধীন করতে হবে, যেহেতু আমরা শোষণের বঞ্চনার শিকার হচ্ছি। এইটার উপর ভিত্তি করে যখন একটা মানে সবাই একত্রিত হয়ে গেল এবং একটা পরিস্থিতি ঘটলো ৭১ সালে, সেই পরিস্থিতিতে উনি দেশকে স্বাধীন ঘোষণা করলেন। এরপরে উনি অ্যারেস্ট করলেন, তারপরে হলো আপনার হলো যুদ্ধ শুরু হলো। এরপরে তো যে মানে আপনার ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের ইজ্জত, এর বিনিময়ে আমরা দেশ পেয়েছি। সেই সময় আমাদের অবস্থানটা, আমরা ছোট ছিলাম, আমরা যুদ্ধ দেখেছি আর কি, মানে ছোটবেলায় যা আমাদের মনে পড়ার মতো। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এই যুদ্ধ শুধু গল্প শোনার জন্য না, আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, আনুষ্ঠানিকতা পালন করি, আমরা অনেক কথা বলি, কিন্তু আসলে তো এখানে আমাদের যে কিছু করণীয় আছে সেটা কিন্তু অনেকেই আমরা অনুধাবন করি না, যার কারণে আমরা কিন্তু পিছিয়ে আছি। আমাদের যারা পূর্বসূরি যারা ছিলেন ওনারা নিজের জীবনকে উৎসর্গ করে দেশকে স্বাধীন করে গেলেন, আমাদের জাতি হিসাবে সারা পৃথিবীতে একটা আমাদেরকে দাঁড় করিয়ে গেলেন, আমাদেরকে একটা সার্বভৌম রাষ্ট্র দিয়ে গেলেন। আর আমরা আমাদের শুধু একটু ঘাম ঝরাবো এটাও পারি না, বরং আমরা বিভিন্ন সময়ে আমরা যা দেখছি আর কি, যে আমরা লুটপাটের মধ্যে ব্যস্ত। এইটা যদি আমাদের বন্ধ হয়, এই দুর্নীতি থেকে যদি আমরা দেশ বেরিয়ে আসতে পারি, তাহলে দেশ দ্রুত এগিয়ে যাবে। প্রধানমন্ত্রীর যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পুষতে আমার মনে হয় যে ৪১ লাগবে না। যদি দুর্নীতি থেকে আমরা বেরিয়ে আসতে পারি, আমরা অনেক আগেই আমরা মানে আপনার উন্নত দেশ হিসাবে সারা পৃথিবীতে পরিগণিত। অশেষ ধন্যবাদ স্যার, আপনি এসডিজি গোলের লক্ষ্যমাত্রা নিয়ে যে কথা বলেছেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এবং ৭১-এর চেতনা সম্পর্কে যে কথাটা তুলে ধরেছেন, আমি আমার এই মুহূর্তে মনে পড়ে যায় কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনের ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটেই ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে তোমার কোলে সই গল্প শুনতে দেবে না। বলো মা, তা কি হয়? তাই তো আমার আসতে দেরি হচ্ছে। তোমার জন্য নারিকেলে চিড়ে কেটে, রুটি ধানের মূর্তি সেজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ঝাপসো চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনেরা ব্যবচ্ছেদ। আবু জাফর ওবায়দুল্লাহ লিখা প্রোডাক্ট মাকে কবিতাটি আজকে আপনি বিশেষ সাক্ষাৎকার দেওয়ার জন্য এবং আজকে যে বিশেষ পুরস্কার পেয়েছেন আপনার জন্য আমি উৎসর্গ করে দিয়ে গেলাম।
ধন্যবাদ ধন্যবাদ। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের আলোকিত এবং কিংবদন্তি প্রিন্সিপাল স্যারের সাক্ষাৎকারটি আপনারা দেখে নেবেন আমাদের 9:15 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই ভ্রাম্যমাণ রিপোর্টার এবং জেলা রিপোর্টার হিসেবে আমি বিদায় রেখে যাচ্ছি। স্যার ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ।